আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতের রাতে আগামীকাল প্রাইমারি পরীক্ষা। এই প্রাইমারি পরীক্ষায় যাদের স্বপ্ন প্রাইমারি স্কুলে জব করা, আল্লাহ তাদের জন্য মনের আশা পূরণ করে দেন। তবে এর মধ্যে তো সবাইকে আর দেওয়া সম্ভব নয়, তাই বলছি যে যত বেশি কষ্ট করেছেন, যার কষ্টের পরিমাণ বেশি, যে সময় দিয়েছেন, আল্লাহ তার পরীক্ষা সহজ করে দাও। এখন একজন রেগুলার 8 থেকে 10 ঘন্টা লেখাপড়া করেছেন, আর একজন 2 থেকে 3 ঘন্টা করেছেন, অনেকেই করেন নাই। এখন এদের ব্যয় বিচার তো এক হতে পারে না। তো আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যে যেমন কষ্ট করছে তার কষ্টের ফায়সালা করে দাও, তার কষ্টকে মকুব করে দাও। কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভগুলো একটু কমেন্টের মাধ্যমে জানান। আজকে প্রাইমারির পরীক্ষার সম্পর্কে কিছু বলবো, যে আসলে প্রাইমারিতে যে ম্যাথগুলো আসে, আপনি কিভাবে ম্যাথগুলো অ্যান্সার করবেন। তাহলে পরীক্ষায় সহজ হবে। যে আপনার আগে বীজগণিত করব, না পাটিগণিত করব, না জ্যামিতি করব, না আগে কিভাবে করব। হ্যাঁ, প্রাইমারি স্কুলের যে পরীক্ষায় ম্যাথগুলো আসে, আপনি খুব সহজে অ্যান্সার করে আসতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমি ধারাবাহিকভাবে এই কথাগুলো বলবো এবং আপনার অ্যান্সার যেন সহজে করতে পারেন সে সম্পর্কে আমি ধারাবাহিকভাবে বলে যাব। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। আজ আমি কয়েকটা অঙ্ক দেখাবো। এই অঙ্ক দেখানোর মাঝে মাঝে আমি বলবো যে প্রাইমারি পরীক্ষাগুলোতে বা প্রাইমারি পরীক্ষায় আপনি কিভাবে এই অঙ্কগুলো অ্যান্সার করবেন, বা এই কোনটা আগে করবেন, বীজগণিত আগে করবেন, না জ্যামিতি আগে করবেন, না পাটিগণিত আগে করবেন। আর আরেকটা কথা বলছি যে নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সাথে বা শিক্ষা ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নের উপরে কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে প্রাইমারি স্কুলের চাকরির পরীক্ষায়। কারণ একই ধরনের প্রশ্ন বা একই রকম একই ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে থাকে, একই ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে। এই জন্য আমি নিবন্ধনের কিছু অঙ্ক করাবো। কে কোথা থেকে দেখছেন দেখেন, অঙ্ক করলেই শুধু হয় না, অঙ্ক করলে হয় না, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের ভিতরে ঢুকতে হয়। আপনি যতটা অঙ্কের ভিতরে ঢুকবেন ততটা অঙ্কে মজা পাবেন। তো প্রাইমারি যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষায় সাধারণত অনেকের স্বপ্ন প্রাইমারি চাকরি করা। আশা করি আপনারা সবাই ভালো মতো পরীক্ষা দিবেন এবং মনের মতো ফল পাবেন। এই যে মৌলিক সংখ্যা, অর্থাৎ সংখ্যা, বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার মধ্যে সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, মৌলিক যৌগিক সংখ্যা, তারপরে আপনার মূলদ অমূলদ সংখ্যা, ছোট বড় সংখ্যা, এই সংখ্যা চ্যাপ্টার থেকে প্রাইমারি পরীক্ষার একটা প্রশ্ন অবশ্যই পাবেন। তবে এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে কি আছে, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই জাতীয় কথা আসে। তারপরে আসে হলো আপনার মৌলিক সংখ্যার কয়েকটা দিয়ে বললো গড় বের করেন। তারপরে মানে 2-3টা জিনিস, বা এত থেকে এতের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। আসলে বিষয়টা হলো 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি মুখস্থ থাকে, বিশেষ করে 90% বিপদ কেটে যায়, আর বাকিটা এমনি বুঝে বুঝে করতে হয়। কিন্তু
300 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ রাখলে আপনার বিপদ কেটে যাবে ইনশাল্লাহ। তো এবার দেখেন বলছে যে 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যার এই যে গড় চাইছে, এই সংখ্যা দুটি গড় চাইছে, প্রথমটার এবং শেষেরটার গড় চাইছে। তো এখানে গড়ও চায়, গুণ চায়, যোগ বিয়োগ চায়, যে কোনো একটা প্রশ্ন করতে পারে। কিন্তু প্রথম কথা হলো যে আপনার 50-এর পরে এবং 100-র আগে মৌলিক সংখ্যা দুটির সম্পর্কে আগে জানতে হবে যে এটা কোন দুইটা বর্ষ। তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই 1 থেকে ওই যে বললাম 300 পর্যন্ত এই ঠোঁটের মাথায় রাখতে হবে যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। তো আসলে মনে রাখার বিষয় একটাই, মুখস্থ করে বারবার বলা, বিভিন্ন জায়গায় লিখে লিখে রাখা। তো এইগুলো যত লিখে রাখবেন, যত বলা বলি করবেন, তত আপনার মনে থাকবে। আদারওয়াইজ ওই যে মুখস্থ করলেন 1 বছর পরে গিয়ে আবার পরীক্ষা দিলেন, তখন আর মুখস্থ থাকে না। এগুলো রাখতে হলে ওই যে বলতে বলতে মনে থাকে। তো এখানে দেখেন 50-এর পরে সাধারণত মৌলিক সংখ্যাটা আছে হলো 53, আর 100-র আগে আছে হলো 97। তো যোগ করলে হয় 150। এই দুইটাকে যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে মানে গড় তাহলে হবে হলো 75। এই প্রশ্নের উত্তর হলো 75। দেখেন কত সহজ, শুধু আমি মুখস্থ করে রেখেছি যে 50-এর পরের মৌলিক সংখ্যাটা হলো 53 আর 100-র আগের মৌলিক সংখ্যাটা 97। আমার যদি মুখস্থ না থাকতো তাহলে আমাকে বের করতে হতো, এটা সেটা করতে করতে আমার সঠিক অ্যান্সার করতে করতে আমার পরীক্ষা শেষ। সুতরাং এভাবে পরীক্ষা হয় না, কিছু জিনিস মুখস্থ রাখতেই হবে। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, যে যাই বলুক আর না বলুক। আশা করি বুঝতে পারছেন। তবে সংখ্যা থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আশা করি এবার প্রাইমারিতে পাবেন, কালকে মিলাই নিন। আশা করি আজকে যা বলবো কালকে মিলাই নেবেন। পরের প্রশ্নটা একটু দেখতে চাচ্ছি। এত সংখ্যাটিতে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এই যে পূর্ণবর্গ, পূর্ণ ঘন, বর্গমূল, ঘনমূল, এই অঙ্কগুলি একটু বুঝে বুঝে সুন্দর করে করতে হয়। কয়েকটা অঙ্ক হাতে গোনা 10 থেকে 12টা অঙ্ক যদি এখান থেকে এই চ্যাপ্টার থেকে করা যায়, তাহলে কিন্তু আপনার যে কোনো পরীক্ষায় কমন পড়ে। মাত্র 10 থেকে 12টা এই যে অধ্যায় থেকে করলে আপনার মনে করবেন যে। আর এই অঙ্কগুলো একটা জিনিস কি জানেন, খুবই মজা। কি মজা, যে এই যে বর্গমূল ঘনমূল বের করা একটা নিয়ম আছে, সুন্দর নিয়ম আছে। এই নিয়মগুলো একটু মনে করতে পারলে যে কোনো অঙ্ক করে আসা সম্ভব। তো এই জায়গা থেকে একটা অঙ্ক থাকার সম্ভাবনা আছে। এই বর্গমূল ঘনমূলের মধ্যে যেমন আরো আছে ওই যে যে যতজন তত পয়সা, তারপরে আছে বেশ করে কত যোগ করলে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হয়, পূর্ণঘন হয়। এই মাত্র 10 থেকে 12টা নিয়ম অঙ্ক করতে হয়। এই অঙ্কটা যেমন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পূর্ণবর্গ বলতে আমরা বুঝি যে এ এর পূর্ণবর্গ সমান সমান এ স্কোয়ার। তার মানে দুইটা এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, দুইটা এ। তার মানে একটা থাকলে হবে না। আমি যদি বলি এ এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হবে, এ এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তার মানে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার। তাহলে দেখতে হবে যে আমার এরকম সংখ্যা যদি একটা থাকে, তাহলে ওর সাথে আমাকে ওই সংখ্যা আর একটা গুণ করতে হবে। যদি দুইটা সংখ্যার এককভাবে থাকে, তাহলে দুইটার সাথে ওই যার যারটা তার সাথে একটা করে গুণ করে যেতে হবে। যেমন 6300 এর সংখ্যাটার থেকে কত গুণ করলে পূর্ণবর্গ হবে। আমরা আগে এটাকে লসাগু আকারে ভেঙে নেব পূর্ণ সংখ্যা। তারপর আমরা যদি ধরেন এখানে 7 দিয়ে করি, তাহলে 7 9 63, 900 হয়। আবার যদি 3 দিয়ে করি, তাহলে 3 তিরিক্ষে 9, 300 হয়। আবারও 3 দিয়ে করি, তাহলে 100 হয়। আবার যদি 10 দিয়ে করি, তাহলে 10 হয়। এবার লক্ষ্য করে দেখেন 7 গুণন 3 গুণন 3 গুণন 10 গুণন 10। তাহলে এখান থেকে আমরা যে সংখ্যাটা পেলাম 7 ইন্টু 3 স্কোয়ার, দুইটা 10 স্কোয়ার, দুইটা। এখানে কিন্তু 7 অনলি একটা। তার মানে আমাকে বুঝতে হবে 7-এর সাথে আরো একটা 7 গুণ করলে 7 কি হবে, পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমাকে এইটাকে পূর্ণবর্গ তৈরি করতে হলে অবশ্যই
আমাকে আরও একটা 7 নিতে হবে। এবার লক্ষ্য করে দেখেন, যদি আমার এখানে 3 একটা হতো, ধরেন সাপোজ 7 হয়েছে, 3 হয়েছে, আর 10 দুইটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, 7-এর সাথে একটা নিতাম, 3-এর সাথে একটা নিতাম, 10 এখানে আছে, তার মানে আমার এখানে আমার একটা 7 নিয়েছি, একটা 3 নিয়েছি, তার মানে আমাকে 21 গুণ করতে হতো। আর এখানে আমাকে একটা 7 নেওয়ার কারণে আমাকে 7 গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে। কত সহজ! এগুলো সত্যি অনেক মজার, যদি একটু বুঝে বুঝে করতে পারেন। কিন্তু এগুলো মুখস্থ জিনিস না, শুধু বোঝার বিষয়টা। ঠিক একই রকম প্রাইমারিতেও যে অঙ্কগুলো আছে, আপনি টোটাল প্রশ্নগুলা 1 থেকে যে 90টা প্রশ্ন হবে, এই 90 পর্যন্ত টোটাল প্রশ্নটা আগে পড়বেন। বিলকুল হারাম হয়ে যাবে যদি আপনি এগুলো সম্পূর্ণ না পড়েন। এখন শুধু পড়বেন আর কোনো কাজ করবেন না, না, আপনি আগে পড়বেন। পড়ার সময় যে কাজটা করবেন, যেটা আপনার একবারে 100% শিওর হয়ে গেছেন, সেটা সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, দাগায় নেবেন পেন্সিল দিয়ে অল্প একটু আঁচ করে নেবেন, প্রশ্নের উপরে দাগায় রাখবেন, অল্প একটু দাগা রাখবেন। অথবা হ্যাঁ, প্রশ্নের উপরে দাগাবেন। ধরেন আপনার এই প্রশ্ন আর এই অবজেক্টিভ, প্রশ্নের উপরে ধরেন এই প্রশ্নের উত্তরটা হলো গ, এরকম হালকা করে দাগায় রাখবেন, আর এই প্রশ্ন নম্বরের উপরে একটু গোল করে রাখবেন। এতে হল টিচার কিছু বলবে না। এতে আপনার সুবিধা হবে কি, যে আপনি যে দাগায় রাখলেন, সুবিধা হবে কি, দুইটা সুবিধা আছে। একটা হলো আপনি উত্তরটা পেয়ে গেলেন, আর একটা হলো এই প্রশ্নটা আপনার দাগানো হয়ে গেছে, এটা নিয়ে আর আপনার পড়তে হবে না পরের বার এসে, তাহলে আপনার কোনো কষ্ট হচ্ছে না। আর যদি প্রশ্নের গোল না করে রাখেন, তাহলে ওইটা দেখা গেছে পরে যখন আবার পড়তে যাবেন, তখন আবার আপনাকে দাগাইতে হবে, পড়তে হবে। কি দরকার আছে, এক মেয়ে দিলেন। এবার হলো এটা হলো 100% কমন, যেটা সেটা আপনি দাগায় দাগায় চলে গেলেন। কথা বুঝেন? এই ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো দেখে যাবেন, তবে অঙ্কগুলো কিন্তু এই ক্ষেত্রে করতে যাবেন না, শুধু অঙ্কগুলো দেখে যাবেন। এর পরের ধাপে যেটা আসবে, সেটা হলো আপনি প্রথম থেকে আবার যে 90% যেটা আপনার উত্তর সঠিক মনে হইতেছে, সেটাকে আবার দেখবেন, যে কোনটা কোনটা হয় না সেটা আবার দেখবেন। দেখার পরে দেখার শেষ হয়ে গেলে আপনি তখন ভরাট করে ফেলবেন। তার মানে আপনার কমন 100% এবং 90% যেটা, সেটা কিন্তু আপনার হয়ে গেল। এবার আপনি দেখবেন যে যেটা আপনার কাছে সবচেয়ে সহজ এবং একটু সন্দেহ আছে, সেটা একটু দেখে আপনি ওটা দাগায় ফেলবেন। এবার আসেন ম্যাথের বিষয়টা হলো আপনি কোন পার্টটা আগে করবেন আর কোন পার্টটা পরে করবেন, এটা পরে বলছি, সঙ্গে থাকুন। পরের অঙ্কটা একটু দেখে আসি, একটু সন্দেহ আছে সেটা একটু। এই যে বর্গমূলের অধ্যায় থেকে এই অঙ্কগুলো দেখেন, নিবন্ধনে একই অঙ্ক, দুইটা অঙ্ক একই অধ্যায় থেকে এসেছে, 18তম নিবন্ধন। তো এরকম প্রাইমারিতেও একটা থাকবে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ। দেখেন সেই অঙ্কটা হলো যে একটি সমিতিতে যতজন সদস্য আছে, প্রত্যেকেই তত 15 টাকা করে চাঁদা দেওয়াতে 735 টাকা উঠেছে। তার মানে সদস্য সংখ্যা কত? এখন আমি জানি না সদস্য সংখ্যা কত, তাহলে আমি ধরে নিলাম সদস্য সংখ্যা হলো x জন। এখন এই প্রত্যেক সদস্য 15 টাকা করে দিয়েছে, কত 15 টাকা? তত 15 টাকা। তার মানে x জন প্রতিজন দিয়েছে হলো x আরো সাথে 15, তার মানে 15 টাকা করে দিয়েছে, যতজন আছে তত 15 টাকা, তার মানে 15x টাকা দিয়েছে। সহজ কথা, 15x টাকা দিয়েছে। এবার লক্ষ্য করে দেখেন তো, আপনার মোট সদস্য সংখ্যা কয়জন? x জন। তাহলে শর্ত মতে x জন সদস্য, আর প্রতিজন চাঁদা দিয়েছে 15x টাকা। এভাবে আমার মোট উঠেছে হলো 735 টাকা। আমি এই জায়গা থেকে যেটা পেলাম, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 735 ভাগ 15। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে আমি পাবো 15, 4 15 60, আর হলো
13 মানে 135, 135-এর মধ্যে 15 যায় হলো 9 বার, তার মানে 49 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার। তার মানে আমার সদস্য সংখ্যা ছিল 7 জন। এই প্রশ্নের উত্তর 7 জন। তবে এটা একটা শর্ট টেকনিক আছে, এটা শর্ট টেকনিক শিখতে গেলে আসলে অনেক সময় মুখস্থ রাখতে হয়, তো অনেক সময় আবার ভুলেও যায়। তো ঠিক আছে, আপনি রাখবেন না, কিন্তু একটু শিখে রাখলাম। মোট সদস্য ইজ ইকুয়াল টু রুট ওভার মোট টাকা বাই যত টাকা। মোট টাকা ছিল 735, আর যত টাকা কত 15, কাটলে হয় 49 ইজ ইকুয়াল টু রুট ওভার 49 7 স্কোয়ার মানে 7। একই জিনিস আমি কেন এত খোদাই প্যারা নিতে যাব? তো যারা অনেকটা একটু ভালো ম্যাথমেটিক্সে ভালো, এই জিনিসটা সহজে বুঝতে পারে, তারা ইচ্ছা করলে এইভাবে 2-4টা করলেও মনে রাখতে পারেন। মনে রাখলে মোটামুটি সহজে হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করাটাই বেটার, যারা করবেন এভাবে চেষ্টা করবেন। দেখি পরের প্রশ্নটা, এগুলো কিন্তু নিবন্ধনে আসছে, এবং শিক্ষাক্ষেত্র যত পরীক্ষা হবে সবগুলোই কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। এই নিয়মগুলোর মধ্যে থেকে দেখুন ঘুরে ফিরে অঙ্ক আসতেছে। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের লসাগু 160 হলে তাহলে সংখ্যা দুটি কত, বা ক্ষুদ্রতম সংখ্যা কত, বা বৃহত্তম সংখ্যা কত? এখানে 3টা জিনিস চাইতে পারে। ক্ষুদ্রতম সংখ্যা চাইতে পারে, বৃহত্তম সংখ্যা চাইতে পারে, আবার দুটি সংখ্যাও চাইতে পারে। দুটি সংখ্যা কত? 3 ধরনের অঙ্ক, মানে অঙ্কর প্রশ্ন চাইতে পারে। এক কি উত্তর? তো যখন অনুপাত থাকে তখন আমরা সরাসরি ধরে নিব। কত ধরবো? একটা সংখ্যা 4x আর একটা 5x, তাহলে এই দুইটার লসাগু হলো কমন যায় কত? x, আর 4 আর 5 এর মধ্যে কমন যায় না, যেন দুইটাই বসে যায়। 4 5 কত? 20x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 160। এই 0 0 কেটে গেল, এই 2 দিয়ে এই 16কে কাটলে 8, তাহলে x ইজ ইকুয়াল টু 8। দেখেন এই কাটাকাটিটা আপনি করতে করতে শিখবেন। যেমন মনে করেন এই 20x কে 160, x ইজ ইকুয়াল টু 160 কে 20 দ্বারা ভাগ করলে 0 0 8 দুগুণে 16। এখানে n এর যে কথা, এখান থেকে কেটে দেওয়া একই কথা। অর্থাৎ দুই পাশের সংখ্যাগুলোর মধ্যে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে উপরে উপরে কাটাকাটি করা জায়েজ আছে, আবার নিচে নিচে কাটাকাটি করা জায়েজ আছে। জায়েজ মানে ঠিক আছে। যেমন মনে করেন 20x ইন্টু x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 75। তাহলে এবার দেখেন এই 20 দিয়ে এই 60কে কাটলাম, কত? 3 হলো। এই 5 দিয়ে 75 কাটলাম, কত হলো? 15 হলো। এইভাবে উপরে উপরে নিচে নিচে কাটাকাটি করা জায়েজ। কিন্তু এই আড়াআড়ি কাটাকাটি করা না জায়েজ। আড়াআড়ি শুধু গুণ হয়, আড়াআড়ি কখনো কাটাকাটি করা যায় না। শুধু কাটাকাটি করা যায় উপরে উপরে নিচে নিচে, উপরে উপরে নিচে নিচে, উপরে উপরে নিচে নিচে, কিন্তু নো আড়াআড়ি। আড়াআড়ি কখনো কাটাকাটি করা যায় না। আড়াআড়ি কখনোই কাটাকাটি করা যাবে না, শুধু উপরে আর উপরে, নিচে নিচে। উপরে বলতে এই যে উপরে ভগ্নাংশের উপরে, এই উপরে। নিচে বলতে এটাকে বোঝাইছি, নিচে বলতে এটাকে বলছি। এই 5 দিয়ে 75কে কেটেছি, এই 20 দিয়ে 60কে কেটেছি। তাহলে এই 3 দিয়ে এখন 15কে কাটলে হয় কত? 5। তার মানে x ইজ ইকুয়াল টু 1/5। এভাবে আমি কাটাকাটিটা করতে পারি। তো এইগুলো করতে করতে শিখতে হয়, শিখতে শিখতে করতে হয় না, করতে করতে শিখতে হয়। যত বেশি করবেন তত বেশি শিখবেন। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা আমরা একটু চলে যেতে চাচ্ছি। পরের অঙ্কটিতে দেখেন বলছে যে 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। আর আমাদের নতুন পেজ বা নতুন প্ল্যাটফর্ম জবমেড একাডেমিতে লিংক দেওয়া আছে, ওখানে জয়েন করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন পরবর্তীতে কোনো কিছু পেতে হলে অবশ্যই যেন নোটিফিকেশন আপনার কাছে যায়।
দেখেন, একটা কিছু জানতে হলে শিখতে হলে অনেকটা কষ্ট করতে হয়। তো এই জন্য আপনারা যদি রেগুলারিটি মেনটেন করেন, পেজের সাথে যুক্ত থাকেন, তাহলে অনেক সময় অনেক ধরনের তথ্য পাবেন। অনেক ধরনের প্রশ্ন থাকলে আপনি কোনো অঙ্ক বুঝতেছেন না, আমাদের পেজে বা গ্রুপে পোস্ট করবেন, আমরা সেটা অ্যাপ্রুভ করব। এবং সর্বোপরি কথা হলো যে এই যে এই নাম্বারে সরাসরি ফোন দেবেন, এটা আমার নাম্বার, সরাসরি ফোন দেবেন যে কোনো সময়। আপনাদের সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমার হাতে যদি ওই মুহূর্তে সময় থাকে তাহলে আপনাকে হেল্প করব। আর যদি সময় না থাকে তাহলে বলবো যে দাদা এই সময়টা একটু ফোন দিন, কোনো সমস্যা নেই, কোনো রাগ করবো না। আমি অত বড় মানুষ হয়ে নেই যে আপনার সামান্য একটা ফোনে আমি রাগ করব। আবার অত ছোট হয়ে নেই যে আপনার প্রশ্ন আমি বুঝবো না, আপনার প্রশ্ন আমি বুঝবো। যদি পারি সঙ্গে সঙ্গে বলবো, না পারলে একটু সময় নিয়ে পরে বলে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এটা আমার ফোন, এটা আমার নিয়ম, বা এটা আমি এই নিয়মে চলি। তো যাই হোক, লাভ ক্ষতির যে অঙ্কটা, এই লাভ ক্ষতির অঙ্ক, লাভ ক্ষতির চ্যাপ্টার যখন করবেন, আপনাকে 4টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে লাভ ক্ষতির বিষয়। এই 4টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে লাভ ক্ষতির যে কোনো অঙ্ক আসুক না কেন আপনি কিন্তু করতে পারবেন। এখন সে 4টা জিনিস কি কি লক্ষ্য করে দেখুন। 1 নম্বর হলো আপনি যে কিনলেন, কয়টা কিনলেন, এটাকে আমরা ক্রয় পণ্য বলে থাকি, কয়টা কিনলেন। তারপরে আপনি যে বিক্রি করবেন, এটা কয়টা বিক্রি করলেন, ক্রয় পণ্য, এই জন্য আমরা এটাকে বলি বিক্রয় পণ্য। আপনি যে কিনলেন কত টাকা দিয়ে কিনলেন, ক্রয় টাকা, ক্রয় টাকা, ক্রয় টাকা। আপনি যে বিক্রয় করলেন কত টাকায় বিক্রয় করলেন, বিক্রয় টাকা, বিক্রয় টাকা। আর আপনি যে ক্রয় বিক্রয় করতেছেন সেটা কি হলো, লাভ হলো, লাভ না ক্ষতি, লাভ ক্ষতি। এখন যে এই যে আপনি যে এটার উপরে যে একটা কাজ করতেছেন, এটার উপরে আবার একটা কথা আছে, সেটা হলো শতকরা হার, শতকরা হার। এটা হারটা কার উপরে নির্ভর করে সেটা আপনার জানতে হবে। তাহলে এবার লক্ষ্য করেন, এই যে 3টা 4টা কয়েকটা জিনিস, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় পণ্য, বিক্রয় পণ্য, শতকরা হার, এইগুলো সাধারণত সব সময় একটা ভালো ধারণা রাখতে হয়। এইগুলো ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি লাভ ক্ষতির অঙ্ক করে আসতে পারবেন না। আমার কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং প্রমাণ পান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আবার বলছি, ক্রয় পণ্য, বিক্রয় পণ্য, ক্রয় টাকা, বিক্রয় টাকা, শতকরা হার এবং লাভ ক্ষতি, এগুলো কিন্তু আপনার ব্যাপক ধারণা থাকতে হবে, ব্যাপক ধারণা থাকতে হবে, ব্যাপক ধারণা রাখতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা বলছি যে আমাদের সাধারণত ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর শতকরা হার নির্ভর করে, সাধারণত নির্ভর করে, ক্রয় মূল্যের উপর সাধারণত নির্ভর করে। ক্রয় মূল্যটা হলো মূলধন, মূলধনের উপরে সাধারণত সবকিছু হয়। সে মূলধন ক্রয় মূল্যের উপর হতে পারে, বিক্রয় মূল্যের উপর হতে পারে, কিন্তু মূলধনটা যে আপনি বুঝতে পারছেন এটা হলো মূল কথা। 3 নম্বরটা হলো আপনি কয়টা পণ্য কিনেছেন আর কয়টা পণ্য বিক্রি করেছেন। এই ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সবসময় সমান থাকতে হয়, সমান থাকতে হয়। সমান না থাকলে তো আপনি এটা লাভ ক্ষতি বের করতে পারবেন না। আপনি 10টা কিনছেন, 10টাই বেচেন, তাহলে 10টা যদি 20 টাকা দিয়ে কেনেন আর 10টা যদি 30 টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 10 টাকা লাভ হবে। কিন্তু এই যে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য, এখানে যে আপনার সমান, এটা সবসময় রাখতে হবে। আর সমান না থাকলে কি করবেন, সমান করে নিতে হবে। তাহলে ক্রয় পণ্য, ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য, বিক্রয় পণ্য সমান সমান থাকতে হবে। যদি যদি সমান, যদি সমান না থাকে, যদি সমান না থাকে তবে তবে সমান সমান করে, সমান করে নিতে হবে, সমান করে নিতে হবে। যদি সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে। এক্স্যাক্টলি এই কথাটাই আপনাকে বলতে চেয়েছিলাম, যে ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য যদি সমান না থাকে তাহলে আপনাকে সমান করে নিতে হবে। কে এই মুহূর্তে কে কে আসি? ওকে, এই 3টা জিনিস আপনি মনে রাখলেই
অনেকটা এনাফ, আর কিছুটা লাগবে না। এবার আমরা অঙ্কতে পরে দেখি 240 টাকায় 12টি কমলা ক্রয় করে, 240 টাকায় 12টি কমলা ক্রয় করে, আবার 200 টাকায় 8টি কমলা বিক্রয় করে, 200 টাকায় 8টি কমলা বিক্রয় করে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এবার লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ক্রয় পণ্য আসলে 12টি, যে টাকা দিয়ে কিনি না কেন এটা ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু আমার সংখ্যা আছে কয়টি? 12টি। ক্রয় পণ্য আছে 12টি আর বিক্রয় পণ্য আছে 8টি, কিন্তু এখানে আমার সংখ্যা সমান নয়, সংখ্যা সমান হয়নি। তাহলে আমাকে আগে সংখ্যা সমান করে নিতে হবে। আমাকে 12টা কিনেছি, আমি 12টা কিনেছি, 8টা বিক্রি করেছি, এই জায়গাতে আমার সংখ্যাটা আগে সমান করে নিতে হবে। এখন আপনি হয় কেনার জায়গায় সমান করেন, 12কে 8 বানান, অথবা 8কে 12 বানান, তবে ছোটটাকে বড়টা বানালে সুবিধা হয়। এই জন্য আমরা বিক্রয়ের সংখ্যাটা 12 করে নিব। প্রথমে সংখ্যাটা আগে সমান করে নেব, কখন? ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য। তাহলে দেখেন আমি এই সংখ্যাটাকে সমান করব, এই 8টিকে কত বানাবো? 12 বানাবো। তাহলে আমি যে 8টি বিক্রি করেছি 200 টাকা, এই যে 8টি যে বিক্রি করেছি 200 টাকা, তাহলে 12টি কত টাকা বিক্রি করব? তাহলে সেইভাবে আমি লিখি 8টির বিক্রয় মূল্য 200 টাকা, 8টির বিক্রয় মূল্য 200 টাকা। ওকে ফাইন। একটির বিক্রয় মূল্য কত? 200কে 8 দিয়ে ভাগ করব। আর আমি যেহেতু 12টি কিনেছি তাই 12টির বিক্রয় মূল্য কত? 12টির বিক্রয় মূল্য 200 ইন্টু 12/8। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100, 200কে 100 দেয়, তাহলে 300। তার মানে দেখেন আমি 300 টাকা দিয়ে কিনেছি, এই 12টি 300 টাকা দিয়ে কিনেছি, আর এখানে 12টি 300 টাকা বিক্রয় করেছি, আর এই 12টি 240 টাকা দিয়ে আমি কিনেছি। তার মানে আমার কি লাভ হয়েছে? 12টি। তাতে দেখেন আমার লাভ হলো কত? লাভ সমান সমান 300 থেকে 240 গেলে 60 টাকা লাভ হয়েছে। কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যটা কত টাকা ছিল? 240 টাকা ছিল। কত টাকা ছিল? 240 টাকা। তাহলে 240 টাকায় লাভ 60 টাকা, 60 টাকা। 1 টাকায় লাভ কত? 60/240। আর আমি 60 টাকায় লাভ, 240 টাকা 60 টাকা, আর 100 টাকা, শতকরা বলতে বোঝাইছে 100 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত? 60 গুণন 100 ডিভাইডেড বাই 240। তাহলে এই 0 0, 4 দিয়ে 6 দিয়ে কাটলে 4 6 24, আর 4 কে 100 কে কাটলে 25, তার মানে 25%। আমার সাধারণত লাভ হয়েছে 25%। আমি আবারও বলছি, আমি প্রথমে এখানে ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যাকে সমান করেছি। বিক্রয় সংখ্যা আমার 8টি ছিল, সেখানে আমি 12টি বানাই নিয়েছি। কেন বানাইছি? কারণ আমি যদি সমান না করি তাহলে তো আমি বুঝবো না আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আমি যখন সমান করেছি তখন আমার বিক্রয় সংখ্যা 12টি 300 টাকা হয়ে গেছে, আর 12টি ক্রয় মূল্য 240 টাকা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি সুন্দর করে বুঝতে পারতেছি যে না, আসলে আমার লাভ হয়েছে। সুতরাং এইভাবে সাধারণত বুঝে বুঝে অঙ্কগুলো করলে দেখবেন আপনার কাছে খুব সহজ মনে হবে। মুখস্থ দরকার নাই তো, আপনি আগে মাথার মধ্যে আগে ঢোকান যে এই অঙ্কগুলো কিভাবে করব, কেন করব, এই যুক্তিটা আগে মাথায় ঢোকান। যে কোনো পরীক্ষায় আপনি সহজে বুঝতে পারবেন। আপনার মুখস্থ করার দরকার নেই যে এই অঙ্কটা কিভাবে মুখস্থ করে কি রাখবো, মানে বড়টা কিভাবে রাখবো, না, এটা এইভাবে রাখবেন। আর এই অঙ্কটা যদি আপনি প্র্যাকটিস করে থাকতেন না, তাহলে আপনার ফিলি জাতীয় পরীক্ষাতে করতে কিন্তু আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এখন আসেন, আপনি আবার অনেক যুক্তিবাদীদের কথা শুনেন, আপনি নিজের মধ্যে যুক্তি অনেক আছে। এবার আপনি 1 মিনিট বলেন যে স্যার আমার তো 1 মিনিট সময় নেই। বাবা কয় মিনিট সময় আছে? আমার তো হিসাব করলে দেখা যায় আমি 36 সেকেন্ড পাই, আমি 1 মিনিট সময় করতে পারি। এখন লক্ষ্য করে দেখেন, যারা স্টুডেন্ট, আপনার বাংলা, তারপরে ইংলিশ, তারপরে সাধারণ জ্ঞান, এগুলো তো সাধারণত ম্যাথের মতো ক্যালকুলেশন করতে হয় না। এগুলো প্রশ্ন পড়ে এবং অ্যান্সার করতে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড সময় লাগে, আর না হয় 5 সেকেন্ড আপনার দাগাতে হয়। তার মানে এখান থেকে কিন্তু কমন যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আপনার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়েছে। এর বেশি কখনোই লাগার কথা না, 10 থেকে 15 সেকেন্ড লাগছে। এবার লক্ষ্য করে দেখেন তো, আপনি যদি এই প্রশ্নগুলো যদি 10 থেকে 15 সেকেন্ড করে লাগে, ওই জায়গায় কি আপনি 20 সেকেন্ড করে পাচ্ছেন না বেশি? এরকম
ম্যাথ ধরলাম, ম্যাথ 15টা, আর বাকিগুলো না 20টা, না বাকিগুলো আরো 70টা। তা বাকিগুলো 70টার থেকেও যদি আপনার আরো সময় 20 সেকেন্ড করে বাঁচে, তাহলে কত সময় বাঁচে? তাহলে এক একটা ম্যাথ করতে তো আপনি কম পক্ষে 2 মিনিট করে পান। তো এত সময় সবগুলো লাগে না, কিছু কিছু ম্যাথে লাগে, কিন্তু আপনাকে ওই টাইম মেনটেন করে এদিকে করতে হবে। প্রথম দিকে খুব দ্রুত চলতে হবে, যেগুলো 100% কমন সেগুলো আগে দিয়ে নিতে হবে, তারপরে হলো আস্তে আস্তে বাকিগুলো কমপ্লিট করতে হয়। ম্যাথের ক্ষেত্রে সাধারণত চেষ্টা করবেন মাঝের দিকে ম্যাথটা করার জন্য। প্রথম 1 ঘন্টা যদি পরীক্ষা হয়, প্রথম 10 মিনিটের মধ্যে কমনগুলো দিয়ে নেবেন, আবার দ্বিতীয় 10 মিনিটের মধ্যে বাকিগুলো আবার একটু দিয়ে নেবেন। এই 20 মিনিট পরে গিয়ে আপনি ম্যাথ করবেন, অর্থাৎ আপনার 10 মিনিট ম্যাথের জন্য 10 মিনিট সময় বরাদ্দ রাখবেন, পরে বাকিগুলো কমপ্লিট করে দিয়ে আসবেন। এইভাবে সাধারণত আপনি মূল প্রশ্নটা পরীক্ষা দিবেন। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান কেমন লাগতেছে। সরল সুদ কষা থেকে একটা অঙ্ক পাবেন প্রাইমারিতে, সেটা এই গুণেরই হোক আর আসল হোক, যাই হোক একটা অঙ্ক পাবেন। তবে যদি একটু বুঝে বুঝে করা যায় তাহলে সহজ। আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, নিবন্ধনে আসছিল সেই প্রশ্নটা, দেখেন কত সহজ। যে সরল সুদের ক্ষেত্রে কোনো আসল, আমার আসলটা দেওয়া নেই, কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হবে, সুদে আসলে 4 গুণ হবে, এইটুকুই এনাফ। আপনার আসল 12 বছর সুদে আসল 4 গুণ হবে, তার মানে আপনার আসলটা দেওয়া নেই, আপনি একটা আসল ধরে নেন। ধরে নিলেন আপনার আসল হলো 100 টাকা। কত টাকা? 100 টাকা। এখন এই 100 টাকা আসলে এই 12 বছরে, কত বছরে? 12 বছরে সুদে আসল কত হয়েছে? 4 গুণ। 100 গুণন 4 মানে কত? 400 টাকা। 400 টাকা সুদে আসল 400 টাকা। তার মানে আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদে আসল যদি 400 টাকা হয়, তাহলে বলেন তো সুদ কত হবে? অবশ্যই সুদ হবে, আসল বাদ দিয়ে দিলে কত টাকা? 300 টাকা। তার মানে সুদ হবে 300 টাকা, সুদ 300 টাকা, সুদ 300 টাকা। কত বছর হয়েছে? 12 বছরে। 12 বছরের সুদ 300 টাকা। তাহলে 12 বছরে যদি সুদ 300 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ হবে কত? 300-কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 6 5 12 60, অর্থাৎ 25%। খুবই ইজি, শুধু একটু প্রশ্নের মধ্যে একটু বুঝে বুঝে করবেন। আমার আসল 100 টাকা, 12 বছরের সুদ আসল হয়েছে 4 গুণ, মানে 400 টাকা। তার মানে 100 টাকায় 12 বছরে 400 টাকা সুদ আসল হয়েছে। তাহলে 100 টাকায় যদি আসল হয়, 12 বছরে আমার সুদ পাবো হলো 400 থেকে 100 বাদ দিলে 300 টাকা সুদ পাবো। এই 300 টাকা সুদ হচ্ছে আমার কিন্তু 12 বছরে। এখন শতকরা হার বলতে বুঝি যে 1 বছরে 100 টাকার সুদ কত, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 25 টাকা, তার মানে শতকরা হার 25%। এটাই এনাফ। এখন আপনাকে জানতে হবে যে সুদ বলতে কি বুঝি। সুদ বলতে বুঝি 100 টাকায় 1 বছরের সুদ হয় যত, উহাকে সুদের হার বলা হয়। সুদের হার বলতে বুঝি 100 টাকা 1 বছরে যেটা, সেটাকে বলা হয়। এই জন্য এখানেও 100 টাকা 1 বছরের সুদ এই 25% বা 25 টাকা বের হয়েছে। আশা করি এটা বুঝতে পারছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো ম্যাথ করার সময় আপনি আগে মনোযোগ সহকারে ম্যাথগুলো পড়বেন। যখন আপনি মনোযোগ সহকারে ম্যাথগুলো পড়বেন, তখন আপনার মেমোরিতে ধরা দেবে, সে বাসায় করেন আর পরীক্ষা হলেই করেন। কিন্তু আমাদের যে অভ্যাসটা সেটা হলো কি জানেন, যে আমরা ম্যাথ পড়ার সময় একবার পড়ি, পড়ার পরে খালি যাই উত্তর খুঁজি। আরে বাবা, ম্যাথ একবার পড়ে খালি উত্তর বারবার পড়লে হবে? যেটা বারবার পড়ার কথা সেটা আমরা পড়ি না। পড়ি কোনটা? যেটা বারবার পড়ার কথা না সেটা। উত্তরটা বারবার পড়ি, কোনটা? এটা না এটা, না না এটা, না না এটা, না না প্রথমটা, আল্লাহ না না এটা এটা। এই যে আবার কি কই যে কিছু কিছু দিন কামড় দেয়, যেটা বেশি ব্যথা হয় সেটা। ওরে মা গো, মা বৌদি গো, এটার নাম না। আপনি আগে প্রশ্নটা বারবার পড়েন, দেখবেন উত্তরটা আপনার কাছে ধরা দিছে। উত্তর অপশনে যেতে হবে না, আগে প্রশ্নটা বারবার বোঝেন। এই জন্য ম্যাথ পড়তে হলে আগে প্রশ্নগুলো ভালো করে পড়তে হয়, তাহলে আপনার ভালো অবশ্যই হবে। কোনো একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থী আছে, মানে একটা শ্রেণী কক্ষে 11 জন শিক্ষার্থী আছে এবং তাদের বয়সের গড় 13 বছর। তাহলে 11 জন শিক্ষার্থী, বয়সের গড় 13 বছর। 3 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, 3 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং তাদের গড় 12 বছর করে হয়েছে। 3 জন নতুন ভর্তি হওয়ার পর 12 বছর করে হয়েছে, তাহলে 3 জনের পরীক্ষার্থীর বয়সের সমষ্টি কত? তাহলে এবার লক্ষ্য করে দেখেন যে আমার আগে ছিল হলো 11 জন, 11 জন 13 বছর করে,
13 বছর করে, এটা হলো সমষ্টি। এই 11 জন শিক্ষার্থীর সমষ্টি, সমষ্টি 11, 13 মানে 130, 141, 141। এবার এই 11 জনের সাথে আবার 3 জন যোগ হয়েছে, তাহলে কত হলো? 14 জন। এদের গড় বয়স হলো কত? 12। তাহলে এই 12 জন, 12 140 আর হলো 28, 168। তাহলে 168, 12 দুগুণ 24, 164, 140 আর হলো 12 দুগুণ 24, 164। এবার লক্ষ্য করে দেখেন এই দুইটার পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হলো 25 বছর। এখন বলছে যে এই যে নতুন 3 জনের সমষ্টি বয়সের সমষ্টি কত? এই যে এটা, কারণ এটা হলো 11 জনের, এটা হলো 14 জনের, এটা থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো সেটাই হলো ওই 3 জনের বয়সের সমষ্টি। কত ইজি, একবার ধাপে ধাপে পড়ে গেলে কিন্তু সহজ হয়ে যায়। আবার বলছি, এটা হলো নতুন 3 জন যোগ হওয়ার পরে 14 জনের সমষ্টি হয়েছে এটা, আর 11 জনের সমষ্টি হয়েছে এটা, এটা থেকে এটা বাদ দিলে 25 বছর হয়। এটাই হলো তাদের নতুন 3 জনের বয়সের সমষ্টি। এই যে বুঝতে পারলাম বিষয়টা, দেন কত সহজে করতে পারলাম। পরের অঙ্কটিতে চলে যাচ্ছি। 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন। 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা করে, তাহলে 6 জন শ্রমিক কত দিনের সমপরিমাণ ওই 1800 টাকায় ইনকাম করবে? ওই 1800 টাকায় কতজন কত দিনে? তাহলে এবার লক্ষ্য করে দেখেন তো, এই 1800 টাকা এখানে কোনটা চাওয়া হয়েছে? কত দিনের? তাহলে যেটা চাওয়া হবে সেটা থাকবে শেষে, তাহলে এই দিনটা থাকবে শেষে। তাহলে 9 জন, 1800 টাকা 9 জনে আয় করে 4 দিনে, তাহলে একজনে আয় করে এই 1800 টাকায় একজনে আয় করে তার বেশি লাগবে 4 × 9 দিনে। আবার এই 1800 টাকা 6 জনে, 6 জনে করে, 6 জনে করে একটু কম তাহলে একটু সময় কম লাগবে। 4 × 9 / 6, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 2 = 6 দিনে। এই যে বিষয়টা বোঝা, যে সমপরিমাণ যেটা সেটা কোনো গান নাই, সেটা একপাশে থেকে গেল, আর যেটা এইদের মধ্যে থেকে চাওয়া হবে সেটা সর্ব ডানে চলে যাবে। এটাই হলো বোঝার বিষয়, মনে রাখার বিষয়। আর যেটা চাবে না, যেটা দেওয়া থাকবে সেটা বামে থাকবে। এইটুক বুঝতে পারলে কিন্তু ঐকিক নিয়মের অঙ্কগুলো খুব সহজে করে আসতে পারবেন। আবারও বলছি, যেটা চাওয়া হবে, এই যে কত দিনে চেয়েছে, যেটা চাওয়া হবে সেটাকে সর্ব ডানে রাখতে হবে, যেটা চাওয়া হয়েছে সেটাকে সর্ব ডানে রাখতে হয়, আর যেটা চাওয়া হয়নি সেটা কিন্তু বামে রাখতে হয়। আর এই 1800 টাকা কিন্তু কমন জিনিস বা সমপরিমাণ বলার কারণে আমি কিন্তু এটাকে আর কোনো কাজ করিনি। যদি এখানে সমপরিমাণ না দিয়ে অন্য একটা অর্থ দেওয়া থাকতো, তাহলে কিন্তু সেই অর্থ এখানে 1 বসাতাম আর এখানে সেই অর্থটা বসাতাম। ক্লিয়ার বিষয়টা? এই হলো ঐকিক নিয়মের বিষয়টা। দেখি পরের প্রশ্নটা কি বলছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। ধরেন পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 30 বছর, এই পার্থক্য। তাহলে কত হলো? 80। পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 30 বছর, তাহলে 20 বছর পার্থক্য হয়ে গেল। তাহলে এদের সমষ্টি হলো কত? 80। এবার এই 80কে যদি আমরা ভাগ করি, গড় করি, তাহলে পিতার গড় হবে 40 বছর, পুত্রের গড় হবে 40 বছর। যেহেতু তাদের বয়সের পার্থক্য 20 বছর, তার মানে 40 থেকে একজনের ওই গড়ের অর্ধেক করতে হবে। গড়ের অর্ধেক হলো 10, বা পার্থক্য হলো 20, সেই 20-এর অর্ধেক হলো 10। 10 40 থেকে বাদ দিলে হবে পুত্রের, 10 40-এর সাথে যোগ করলে হয় পিতার। তার মানে কেন করলাম? কারণ ওই 10 পুত্রের যে গড় সেখান থেকে বাদ দিলে, যে 10 বাদ দিলাম ওই 10 আবার পিতার সাথে যোগ করলাম, যোগ করলে তাহলে দেখেন পার্থক্য কিন্তু 20 বছর হয়ে যাচ্ছে। ঠিক একই রকম পিতা পুত্রের পার্থক্য হলো 20 বছর। এবার 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি, 8 বছর পর, এটা 8 বছর পর, 8 বছর পরে কত? 72 বছর। তাহলে 8 বছর পরে এবার দেখেন বর্তমানে, তাহলে পিতারও বর্তমানে পিতারও কমবে, পুত্রেরও কমবে, তাহলে দুজনের কমলে হলে 8 আর 8 কত? 16 বছর।
16 বছর যদি বাদ দেওয়া যায় তাহলে 12 52 বছর। 6 12 হাতে 1 7 52 বছর। 6 7 12 হবে, 2 হলে হাতে 1 2, ও 6 7 12 হবে এখানে 6 হলে। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো যে 72 বছর বয়সের সমষ্টি ছিল, কিন্তু সেটা 8 বছর পরে গিয়ে এখন থেকে 8 বছর পরে, তাহলে ওই 8 বছর পরে থেকে যদি বর্তমানে আমি আসি তাহলে ওই পিতারও 8 বছর কমবে, পুত্রেরও 8 বছর কমবে। এখন পুত্র ছোট বলে ওর কম হবে, পিতার বড় বলে বেশি হবে না, এরকমটা না। কিন্তু যখন বাড়ে তখন পুত্রেরও যা বাড়ে, যখন কমে পুত্রেরও আর পিতারও একই কমে। পিতার যা কমে পুত্রেরও তাই কমে, পিতার যা বাড়ে পুত্রেরও তাই বাড়ে। কখন? বর্তমান থেকে অতীতে গেলে কমবে, আর অতীত থেকে বর্তমানে আসলে বাড়বে, ভবিষ্যৎ থেকে বর্তমানে আসলে কমে, একই পরিমাণ কমে। তাই 8 বছর পরে তাদের ছিল 72 বছর, বর্তমানে পিতারও 8 বছর কমছে, পুত্রেরও 8 বছর কমছে, এই জন্য 16 বছর বাদ দিলে 56। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হলো 56 বছর। এখন এদের গড় কত আছে? গড় ভাগ করলে হয় হলো 28 বছর। এই 28 বছর পুত্রেরও 28 বছর, পিতারও 28 বছর, তাহলে তাদের পার্থক্য ছিল কত? 20। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, একটা 10 যোগ করলে পিতারটা পাবো, আর একটা 10 বাদ দিলে পুত্রেরটা পাবো। দেখেন এদের পার্থক্য 20 বছর হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? এই ছিল হলো মূল কথা, যে কেন বাদ দিলে হয়। আপনি যদি ব্রটে করতে চান তাহলে এই কথাটাই লেখেন, ব্রটে হয়ে যাবে যে তাদের 8 বছর পরে তাদের বয়স ছিল এত, বর্তমান পিতা পুত্রের বয়স এত, এবার প্রত্যেকের গড় এত বছর, আর তাদের পার্থক্যর গড় এত, তাহলে পিতার বয়স এত, পুত্রের বয়স এত, হয়ে গেল। কোনো ভুল নাই, আপনি এভাবে করলে আপনি ফুল মার্কস পাবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যুক্তি দিয়ে বুঝে আসতে পারলে হলো। ম্যাথমেটিক্স কারো পৈতৃক সম্পত্তি না যে না ওই নিয়মে করতে হবে। আমি সঠিক নিয়মে একাধিক নিয়মে করে আসতে পারবো, এই ধারণাটা মানতে হবে আগে। তো যাই হোক, এবার বলি যে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির মধ্যে প্রাইমারিতে যখন পরীক্ষা দিবেন আগামীকাল ইনশাল্লাহ, তাহলে আগে আপনি যে কাজটা করবেন সেটা হলো সবসময় চেষ্টা করবেন, যদি আপনি যে জিনিসটা ভালো বোঝেন, ধরেন আপনি যদি বীজগণিতের সূত্র আপনার খুব মুখস্থ বা এটা আপনি খুব ভালো জানেন, তাহলে বীজগণিত আগে দিবেন। বীজগণিত আগে দিলে মাথাটা ঠান্ডা থাকে, আর পাটিগণিতটা পরে দিলে মাথা ঠান্ডা থাকে। এখন আপনি চোখ দিয়ে দেখতেছেন যে বেছে বেছে করতে পারবেন, আর যদি মনে করেন যে না আপনি গতানুগতিক একটার পর একটা করে যেতে পারছেন, কোনো সমস্যা নেই। তো অনেকে আবার চিন্তা করে একটার পর একটা গেলে মাথা উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য যারা একটু পাটিগণিত অনেকের সহজ মনে হয়, তারা কি করবেন, পাটিগণিত গুলো আগে আগে দিয়ে নেবেন। মানে পাটিগণিত যখন আপনি মাথার মধ্যে নেবেন, তখন পাটিগণিতের সূত্রই কিন্তু আপনি পুরোটাই আগে মাথার মধ্যে নিয়ে আসছেন। আপনি মাথায় স্থির করে আগে পাটিগণিতের ধারণাটা ভিতরে নিয়ে আসছেন, হ্যাঁ এটা পাটিগণিতের। তখন পাটিগণিত গুলো পরপর পরপর করে গেলে টোটাল সূত্রগুলো কিন্তু আপনার মনের মধ্যে, ইসের মধ্যে, মাথার মধ্যে, মেমোরিতে আগে আসবে। আসার পরে ওটা খুব নাড়াচাড়া দেবে। ওকে, পাটিগণিত শেষ হয়ে যাওয়ার পরে আপনি বীজগণিতটা দেখবেন, তখন দেখবেন যে বীজগণিতের যত সূত্র আছে সবগুলো আপনার সূত্র আগে মাথার মধ্যে ঢুকছে। বীজগণিত শেষ হয়ে গেল, পাটিগণিত আর বীজগণিতের 2 সূত্র মিলেই জ্যামিতির সূত্র। আপনি জ্যামিতিকে কখনো আগে করতে যাবেন না। বীজগণিত করতে পারবেন কিন্তু জ্যামিতি আগে কখনোই দিতে যাবেন না। আগে অবভিয়াসলি আগে ভালো হয় আগে পাটিগণিতটা নিলেন, পাটিগণিতটা নিলে পরে আপনি পাটিগণিত সূত্রটা আগে মাথায় আসলো, তারপর বীজগণিতটা নিলেন, বীজগণিতটা আসলো, এই 2টা সূত্র মিলে আপনি জ্যামিতি করবেন, তখন জ্যামিতিটা আসলো। তাহলে কত সহজে আপনি অঙ্কগুলো অ্যাপ্লাই করে আসতে পারবেন। এই টেকনিকগুলো খাটান, দেখবেন আপনি কত সহজে অ্যান্সার করে আসতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা 60% প্রশ্ন ভুলে যাই। কারণ কি, আমরা অনেক টেনশন করতে করতে যাই, তো তখন 60% উত্তরগুলো আমাদের মেমোরি থেকে একবারে ডিলিট হয়ে যায়। তখন ওই যে প্রশ্ন দেখে ওই আস্তে আস্তে উত্তরগুলো, তখন দেখেন উত্তরগুলো কিন্তু সবগুলো সেম মনে হয়, টেনশনে কাজ করে। আর যে ভুলে যাওয়ার কারণে না না এটা না এটা না এটা না পড়ছিলাম এটা না এটা এটা এই সেম মনে হয়। যখন আপনি একটু
একটু চিন্তা করে স্থির মনে চিন্তা করবেন, তখন আবার আপনার উত্তরগুলো মেমোরিতে আবার ভাষণ দেয়, মেমোরিতে চলে আসে। তখন ওই মেমোরিতে আসলেই আপনি তখন ওই জিনিসটা কি করতে পারবেন, সহজে উপলব্ধি করতে পারবেন। এই জন্য পরীক্ষায় সবসময় মাথায় রাখবেন, পরীক্ষা দিতে গেলে কখনো নতুন কাপড় চোপড় পরে যাবেন না। কারণ নতুন কাপড় চোপড় পরে গেলে একটা দিকে লক্ষ্য রাখতে হয়। ধরেন আপনি রিক্সায় উঠছেন, সাবধানে উঠতে হয়, কারণ কাপড়টা ছিঁড়ে গেল কিনা। আবার আপনি ক্লাসে গিয়ে বসছেন, দেখা গেছে যে বেঞ্চের মধ্যে ময়লা, আল্লাহরে আমি এই নতুন কাপড় পরে আসছি, সাদা কাপড় পরে আসছি, তাহলে কি আমার ময়লা কাপড়ের জায়গার মধ্যে বসবো? এই যে একটা মনের মধ্যে যে একটা ধারণা, এটা খুব নেগেটিভ ইফেক্ট পড়ে, মেমোরিতে খুব চাপ পড়ে। এই জন্য প্রথম কথা হলো, নতুন কাপড় চোপড় কখনোই পরে পরীক্ষার হলে যেতে নেই। এটা মেন্টালিটি একটা থাকে, সাপোর্ট থাকে। আর পুরাতন কাপড় চোপড় পরলে সুবিধা কি, যে আপনার ওখানে দাগ পড়ুক, কাদা পড়ুক, যাই পড়ুক, ওটা নিয়ে আপনার কোনো টেনশন না, যে বাসায় গিয়ে ধুয়ে বা এটা নিয়ে কোনো কথা থাকে না। দ্বিতীয় কথা, যে আপনি যে কলমগুলো নেবেন, এই কলমগুলো অবশ্যই ভালো মতো দেখে নেবেন, দু একটা এক্সট্রা কলম নিয়ে নেবেন, পেন্সিল নেবেন সাথে, ঠিক আছে? মোবাইলটা একেবারেই নেবেন না। কেন নেবেন না? ওটা আপনার দরকার না, কারণ চাকরিটা দরকার। মোবাইল আপনার দরকার না, দরকার চাকরি। এই জন্য প্রয়োজন আপনার, অন্যের প্রয়োজন, অন্য কেউ ফোন দিল না, ওটা আপনার খোঁজ খবর নেওয়ার সময় নেই। এই জন্য মোবাইলটা নেবেন না, যেন আপনার টেনশন থাকে না, কার কাছে রাখবো, কোথায় রাখবো, কি রাখবো। নো, মোবাইল শেষ। নতুন কাপড় পরবেন না, মোবাইল নিয়ে কখনো চিন্তা ভাবনা করবেন না। আর পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই কম পক্ষে 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাবেন। ওই তাড়াহুড়া করে গিয়ে পৌঁছাবেন, এ ধরনের নীতি যেন আপনার মধ্যে না থাকে। কারণ তাড়াহুড়া করে পৌঁছাতে গেলে অনেক বিপদ ঘটে। তারপরে ঢুকতে এটা সেটা করতে যায় সেরে প্রশ্ন হাতে পাওয়ার সাথে হ্যাঁ করতে দেখা গেছে অনেক সময় আপনার 10-12 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা আগে যাবেন, গিয়ে সুন্দর মতো আগে বসবেন। তবে হ্যাঁ, যদি ওখানে কোনো চায়ের দোকান থাকে আশেপাশে, তাহলে 1 কাপ গরম চা হালকা করে খেয়ে নিতে পারেন। আর না হলে বাসা থেকে খেয়ে গেলেও হবে, সমস্যা নেই। তবে ওখানে গিয়ে খেলে মাথাটার মধ্যে গরম পানি গেলেও একটু স্থির হতে থাকে আস্তে আস্তে। এরপরে আপনি হলে খুলে দেওয়ার সাথে গিয়ে বসবেন। বসার পরে সুন্দর করে এভাবে হাত দিয়ে অনেকক্ষণ নির্চুপ হয়ে চিন্তা করবেন, আর দোয়া দুরূদ পড়তে থাকবেন, যেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে। ঠিক আছে? এইটা পড়ার কারণটা হলো যে আপনি যে এতগুলো জায়গা থেকে এত জিনিসপত্র দেখে আসছেন, ওই যে রাস্তাঘাট, মানুষজন, এত কিছু দেখে আসার পরে যে আপনি এই মনটাকে স্থির করছেন না, ওটাই হলো আপনার মূল তরিকা শক্তি, যেটা আপনাকে স্থির বানিয়ে ফেলছে, এবং প্রশ্ন দেখার সাথে যেন আপনি সহজে অ্যান্সার করতে পারেন। এই জন্য আপনাকে কমপক্ষে 15 মিনিট চুপ করে থাকতে হবে। তারপরে খাতা দিলে, প্রশ্ন দিলে আপনি আস্তে আস্তে প্রশ্নগুলো পূরণ করবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, প্রশ্নটা সবসময় আপনি পড়বেন। প্রশ্ন পড়লে সুবিধা কি জানেন? যে অ্যান্সারটা সহজে ধরা দেয়। এখন দেখা গেছে যে একটা প্রশ্ন আসছে, বাবার বিপরীত শব্দে কোনটি নয়? এখন কেউ প্রশ্ন সম্পূর্ণ না পড়ে খালি বাবার বিপরীত শব্দ দেখেই মা দিয়ে চলে আসে। বাবার বিপরীত শব্দ মা, আম্মাজান দাগায় দিয়ে চলে আসেন। এখন অনেক প্রশ্ন যখন মিলায় আসে, উত্তর মিলায়, তখন দেখে বাবার বিপরীত শব্দ মা, এটা তো হওয়ার কথা, কেন হলো না? এটা পিতা আসলো কেন? বাবা পিতা বিপরীত শব্দ হয় নাকি? বা প্রশ্নটা ভালো করে এখন দেখো তো, এখন দেখে আল্লাহ, বাবার বিপরীত শব্দ কোনটি? ওখানে একটা নয় আছে। রে, এই যে 1 মার্কস মানে কত হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যেতে হয়। যদি আপনি খাতা দেখার সময় দেখতেন, তাহলে সারা জীবন কান্নাকাটি করলেও কুল কিনারে খুঁজে পেতেন না। 1 মার্কসের কত দাম! তো বিলকুল হারাম। প্রশ্নটা সুন্দর করে পড়বেন, যত সুন্দর করে পড়বেন তত ভালো করবেন। তো যাই হোক, আজকের এই মুহূর্তে রাতে আপনারা ভালো করে পড়ালেখা করেন, মনের আশা পূরণ হোক, আল্লাহর কাছে দোয়া করি নেক মাকসাদ পুরা হোক। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।